শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিটোল টাটা বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও থাকছে খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। চীনের সঙ্গে 21টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। দেশটির রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক সই হয়। এছাড়া 7টি নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে দুই দেশ। বুধবার সকালে বেইজিংয়ে গ্রেট হল অব পিপলে পৌঁছালে শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা। দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি পরিবর্তিত সমকালীন আঞ্চলিক আর বৈশ্বিক প্রেক্ষাপটে ভূ রাজনীতি আর ভূ অর্থনীতি গুরুত্ব পেতে পারে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সময়সূচি কিছুটা এগোনো হয়েছে। বৃহস্পতিবার সকালের পরিবর্তে বুধবার রাতে সরকার প্রধান দেশে ফিরছেন। তবে সফরের সব কর্মসূচি অপরিবর্তিত রয়েছে। প্রায় 9 মাস পর খুলতে যাচ্ছে ওমানের শ্রমবাজার। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12 ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি। বিকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে গতকাল এসব কথা জানান দেশটির রাষ্ট্রদূত। আর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানান, দেশটিতে থাকা অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকেও বৈধ করবে ওমান সরকার। পাশাপাশি অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের বিষয়েও ভাবছেন তারা। গেল বছর অক্টোবরে বন্ধ হয়ে যায় ওমানের শ্রমবাজার। 9 মাসের লম্বা বিরতি শেষে আবারও খুলতে যাচ্ছে এই বাজারটি। দেশটিতে বিভিন্ন খাতে শ্রমশক্তি রপ্তানির নানা বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত। দীর্ঘ আলোচনা শেষে দেশটির রাষ্ট্রদূত বলেন, 12 ক্যাটাগরিতে ভিসা দেবে তারা। চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ দক্ষ জনবল নেওয়া হবে বলেও জানান তিনি। To resume, inshallah, very soon the issuance of visas. I have made it very clear that this process is apolitical, and we are having periodical review, technical in nature. And very much so professional, and we managed to even grant exemption for 12 categories of professional workers. প্রতিমন্ত্রী বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও অদক্ষ জনবল নেয়ার বিষয়ে ওয়ার্কিং কমিটি প্রস্তাবনা দেবে। জানান, দেশটিতে অবৈধ 96,000 বাংলাদেশি অভিবাসীকে বৈধ করবে দেশটির সরকার। 12 ক্যাটাগরিতে আমাদের প্রফেশনাল লোক নিবে, সেটা তারা এগ্রি করেছে। 96,000 যেটা অবৈধ হয়ে গেছে তাদেরকে লিগ্যালাইজ করে দিবে, সেটা ভার্বালি ওয়াজ এগ্রিড। এটা শেষ হয়ে যাবে এবং এগ্রিড হয়ে যাবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। হিসাব বলছে এখন পর্যন্ত দেশটিতে প্রায় 10 লাখ বাংলাদেশি কর্মী কাজ করছেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে ফিরবো আমরা। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করব এই যে রিপোর্টটি আমরা দেখছিলাম, চালু হচ্ছে ওমানের শ্রমবাজার এবং দক্ষ শ্রমশক্তি। আমরা এই যে শ্রমবাজার এবং একই সাথে দক্ষ শ্রমশক্তি নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এর মধ্যে যুক্ত হয়েছেন খন্দকার গোলাম মোয়াজ্জেম, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণা পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। আমরা স্বাগত জানাতে চাই তাকে। খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। আপনাকে অশেষ ধন্যবাদ জানাই, আপনি আমাদেরকে আজকের আলোচনায় সময় দিয়েছেন। আমরা অনেকদিন পর আসলে আপনাকে পেয়েছি। আমরা শুরুতে একটি রিপোর্ট দেখছিলাম গতকালকে, আসলে ওমানের শ্রমবাজার নিয়ে আমরা যদি শুরু করি। ওমানের শ্রমবাজারটি চালু করার বিষয়ে কথা বললেন এবং শ্রম প্রতিমন্ত্রী গতকাল কিন্তু ওমান রাষ্ট্রদূতের সাথে সেখানে সাক্ষাৎ করেছেন। সেখানে অনেকগুলো বিষয় আসলে নতুন করে এসছে। আমরা রিপোর্টটি দেখছিলাম, আশা করি আপনি শুনতে পেয়েছেন। সেই আলোচনায় আপনার কাছে আসবো এবং বিস্তারিত আজকে শোতে শুনতে চাইবো। কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু হাইকোর্টে একটি রায় দিলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমরা শুরুতেই আমাদের একজন সহকর্মীর কাছ থেকে একটু এই রায়ের বিষয়ে আপডেট এবং আন্দোলনের আপডেট ছোট্ট করে একটু জেনে আসবো। আমরা শুরুতেই আমাদের সহকর্মী
নাইমাল জিকোর কাছে যেতে চাই। নাইমাল জিকো, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আমরা আপনার কাছ থেকে সায়েন্স ল্যাব মোড়ে আপনি অবস্থান করছেন, আমরা জানি। এখনও আমরা দেখছি যে আপনার পেছনে অনেক শিক্ষার্থীরা আসলে আন্দোলন করছেন। আসলে আমরা হাইকোর্টের একটি রায়ের খবর পেয়েছি। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি, সবশেষ পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন জিকো। বাবু, যেমনটি বলছিলেন যে গতকালকে কিন্তু এই বাংলা ব্লকের সকাল সন্ধ্যার এই কর্মসূচি, সেটি কিন্তু শিক্ষার্থীরা ঘোষণা দেন এবং তারা যেটি গতকালকে জানিয়েছিল যে তাদের যেই দাবিটি সেটি আসলে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি জায়গায় ক্ষেত্রেই কিন্তু কোটা যাতে সংস্কার করা হয়, সংস্কার করে তারা একটি প্রস্তাবনা দিয়েছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং যারা হলো প্রতিবন্ধী আছে তাদের সহ সুবিধাবঞ্চিতদের জন্য 5% কোটা রাখার প্রস্তাব তাদের পক্ষ থেকে দেয়া হয়েছে, যেটি হলো বিবেচনার মধ্য দিয়ে এই নির্বাহী কমিটির মাধ্যমে সেটিকে পাস করে জাতীয় সংসদে সেটিকে কিন্তু হলো আপনার আইন আকারে প্রজ্ঞাপন জারির হলো তারা দাবিটা জানিয়েছে। এবং সেই দাবিতেই কিন্তু আজকে সকাল 10টা থেকে তাদের এই বাংলা ব্লকের কর্মসূচি, তারা সড়ক এবং রেলপথ কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন এবং পুরো রাজধানী সহ সারা দেশে কিন্তু তাদের শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে। তো আজকে অ্যাপিলেট ডিভিশনের যে রায়টি ছিল সেটির সাথে আসলে সেই বিষয়ে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আদালতের সাথে তাদের এই আন্দোলনের আসলে কোনো রকমের কোনো সম্পৃক্ততা নেই। তারা হলো যেটি চেয়েছেন সেটি হচ্ছে চারটি শ্রেণীতেই যাতে কোটা সংস্কার করা হয়, কোটা বাতিলের পক্ষেও কিন্তু তারা আসলে বলছেন না। কিন্তু উচ্চ আদালতে যেমনটি জানেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যেই কর্মকর্তার জন্য পরীক্ষা রয়েছে, চাকরির যেই সময়টি রয়েছে, সেখান থেকে হলো কোটা বাতিলের যে বিষয়টি সেটি নিয়ে আসলে আদালতে এই রায়টি দেয়া হয়েছে। তো সামগ্রিকভাবে যদি বলি যে এখানে শিক্ষার্থীরা তারা যেটি দাবি জানিয়েছেন যে সকল শ্রেণীতে এই কোটা হলো সংস্কার করতে হবে এবং তাদের দাবি আসলে না মেনে নেওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান থেকে আসলে এখান থেকে সরে যাবেন না বলে কিন্তু আমাদেরকে তারা স্পষ্টভাবে জানিয়েছেন। এবং সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা অবস্থান করছেন এবং পুরো রাজধানী কিন্তু এক রকমের ব্লক হয়ে গেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবচেয়ে তথ্য। আমার সহকর্মী চট্টগ্রামে রয়েছেন নয়ন বড়ুয়া জয়, সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি তার সাথে যুক্ত হব। জয়। ধন্যবাদ জিকো আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও আমরা দেখছি কেউ রেলপথে অবরোধ করে বিক্ষোভ করছেন, আবার কেউ আমরা দেখছি সড়ক পথে তারা অবস্থান নিয়েছে টাইগার পাসের সামনে। তো দেখতে পাচ্ছেন যে সড়ক পথে তাদের অবস্থানের কারণে যানবাহন চলাচল একেবারে বন্ধ রয়েছে। এখানে যানবাহন বন্ধ হয়ে যাওয়া, যাত্রী যারা আছেন, যারা পথচারী যারা আছেন, গাড়িতে উঠেছেন, তারা কিন্তু সেই গন্তব্যস্থানে পৌঁছতে পারছে না। যান চলাচল বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। আমরা দেখছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অবস্থান আমরা দেখছি, ট্রেন চলাচলও সকাল থেকে বন্ধ রয়েছে। তারা দেওয়ানহাটের এখানেই কিন্তু দেওয়ানহাটের যে ব্রিজটা আছে সেই ব্রিজের নিচেই তাদের অবস্থান, আবার কেউ কেউ উপরে অবস্থান, সব মিলিয়ে বলা যায়। তো এখন উত্তাল অবস্থান আমরা দেখছি, যেহেতু হাইকোর্টের একটা রায় হওয়ার কথা ছিল, সেই রায় স্থগিত করার কারণেই এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তাদের অবস্থান সড়ক পথে আমরা দেখছি তারা অবস্থান নিয়েছেন। তো যানবাহন চলাচল একেবারে বন্ধ। টাইগার বাসের সামনে দেখতে পাচ্ছেন তাদের অবস্থান দেখা যাচ্ছে। এখানে যারা যাত্রী তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। কি দাবি নিয়ে আপনারা এখানে দাঁড়িয়েছেন? আমরা চাচ্ছি কোটা আন্দোলনকে সংস্কার করে সর্বোচ্চ 5% করা হোক এবং কোটা এটা কখনোই দেশের মেধার উপরে প্রাধান্য পাবে না। এবং আমরা দেখতে পাচ্ছি 72-এর পর থেকে কোটাকে বিভিন্ন ধাপে বাড়িয়ে 55%, 50-এর অধিক পার্সেন্টে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, যেটা অবশ্যই মেধাকে আপনার ডমিনেট করা হচ্ছে। এই যে সড়ক পথে আপনাদের অবস্থান, আবার রেলপথে আপনাদের অবস্থান, তাহলে যে যাত্রী যারা আছে তাদের যে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে সেটি কি আপনারা বিবেচনায় আনছেন কিনা? যেহেতু এটা একটা জাতীয় ইস্যু, সেক্ষেত্রে অবশ্যই জাতীয় স্বার্থেই বিষয়গুলো বিবেচনা করা দরকার বলে মনে করি।
পাশাপাশি দেশের একটা অংশ হিসেবে ছাত্র জনতা মাঠে নেমেছে। এটা কোনো ব্যক্তিগত ইস্যু হিসেবে না বা রাজনৈতিক কোনো ইস্যু না। এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা তাদের যে দাবি সেই দাবিতে এখনও পর্যন্ত তারা অনড় আছেন। তারা বলছেন আরও কঠোর অবস্থানে তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই যে আন্দোলনের যে সমন্বয়ক আছেন তার সাথে আমরা একটু কথা বলতে যাচ্ছি। উচ্চ আদালতের যে একটা রায় এসেছে, রায়ের যে স্থগিত হচ্ছে একটু জানেন না? আপনারা সবাই জানেন, ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে উচ্চ আদালত আমাদের এই রায়টা আমাদের 1 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে। আমাদের মহামান্য আদালতের প্রতি এবং মহামান্য হাইকোর্টের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে এবং আস্থা আছে। আপনাদেরকে বলবো যারা কর্তৃপক্ষ আছেন, আপনারা আসুন না, দেখুন শিক্ষার্থীরা কি বলে, তাদের কথাটা শুনুন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাজপথ এত উত্তাল কেন? সাধারণ শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষায় কেন বর্জন করেছে? এবং আপনারা হয়তো জেনে গেছেন যে গণ্যমান্য ব্যক্তি যারা আছে, বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে, অনেকেই মন্তব্য করেছে যে বাংলাদেশের এই বৈষম্যের ঠাঁই নাই, বা হচ্ছে আমাদের সোনার বাংলায়, স্বাধীনতার এই বাংলায় বৈষম্যের জায়গা হইতে পারে না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি ঢাকাতে। আমার সহকর্মী অপেক্ষা করছে রুবেলের কাছে আমরা যাচ্ছি ফিরে। জয়, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর রোডে। আপনি জানেন যে আসলে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা, তারা কিন্তু সারা বাংলাদেশ ব্লকেট নামে যে কর্মসূচি হাতে নিয়েছে সেটা কিন্তু চরম আকার ধারণ করেছে। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরেছি। এই মুহূর্তে রয়েছি মিরপুর রোডে। এই রাস্তার পুরো রাস্তাটাই অচল অবস্থা, একদম গাড়িগুলো থেমে আছে। এবং সেটা যদি আমি বলি যে সকাল 9:30টার পর থেকে আসলে অফিসগামী মানুষ যারা ছিলেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। সেই সাথে সাথে যারা দৈনন্দিন কাজে বেরোয়েছেন সেই মানুষগুলো কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। গাড়ি চলাচল একদমই বন্ধ, পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো ধরনের উপায় কিন্তু এই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু পাচ্ছেন না। আমরা দেখছি যে মিরপুর রাস্তা থেকে শুরু করে এই যে রাজধানীর শাহবাগ এরিয়া সম্পূর্ণটা যেহেতু ছাত্ররা ঘিরে রয়েছে, সেই সাথে সাথে যত জানি যে মৎস্য ভবন এলাকা, সেই সাথে সাথে বাড্ডা রামপুরা রোডও কিন্তু ছাত্ররা অবরোধ করার কর্মসূচি চলছে। সব মিলে পুরো রাজধানী কিন্তু এখন অচল অবস্থা এবং অফিসগামী মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন্তু একটা চরম দুর্ভোগে পড়েছেন। তবে তারা এই আন্দোলনে একটা অতি তাড়াতাড়ি একটা সমাধান চান। রাজপথে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা যাতে তাদের শিক্ষা ব্যবস্থা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারেন, সেই জন্য আসলে যে আন্দোলনটা করছেন সেই আন্দোলনের একটা সমাধান তারাও দাবি করছেন। তো সব মিলে রাজধানী থেকে এই ছিল এই মুহূর্তে। চলে যাবে স্টুডিওতে। রুবেল, নাইমাল, জিকো এবং চট্টগ্রাম থেকে নয়ন বড়জয়, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদেরকে এই কোটা বিরোধী আন্দোলনের সবশেষ আপডেট জানাবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন বিভিন্ন প্রান্ত থেকে কোটা বিরোধী আন্দোলনের সবশেষ আপডেট। এবারে সংবাদ বিশ্লেষণে আমরা ফিরছি। আজকে আমরা আলোচনা করছি শ্রমবাজার চালু হচ্ছে ওমানে এবং সার্বিকভাবে শ্রমবাজার এবং দক্ষ শ্রমিকদের সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আজকে একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা তাকে স্বাগত জানাতে চাই। আমরা যেটি বলছিলাম শুরুতেই যে প্রায় 9 মাস পর কিন্তু ওমানের যে শ্রমবাজার সেটি আসলে খুলতে যাচ্ছে, যেখানে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষক সহ 12টি ক্যাটাগরিতে আসলে ভিসা দেবে দেশটি। আমরা খন্দকার গোলাম মোয়াজ্জেমকে স্বাগত জানাতে চাই। আরও একবার স্বাগত জানাচ্ছি খন্দকার গোলাম মোয়াজ্জেম। আমরা শুরুতেই যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে ওমানের শ্রমবাজারে আমরা যেটি আসলে রিপোর্টে দেখছিলাম যে তারা নতুন করে 12টি ক্যাটাগরিতে লোক নেওয়ার কথা জানিয়েছেন। ওমান রাষ্ট্রদূত জানিয়েছেন যে তারা সেখানে যারা অবৈধ 96,000 বাংলাদেশি প্রবাসী যারা রয়েছেন তাদেরকে বৈধ করার বিষয়ে এক ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে তাদের জরিমানা মওকুফের বিষয়েও আসলে দিয়েছেন। ওমানে যদিও আমাদের 10 থেকে 11 লাখ শ্রমিক রয়েছেন, সার্বিকভাবে ওমান আমাদের বাজার হিসেবে কতখানি সম্ভাবনাময় বাজার এবং সেখানে আমরা আসলে দক্ষ শ্রমিক পাঠাতে পারছি কতটা? দেখুন, ওমানের বাজারটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ এই কারণে যে সেখানে স্পেশালাইজড শ্রমিকের প্রয়োজন এবং বাংলাদেশ থেকে স্পেশালাইজড ক্যাটাগরির শ্রমিক 2023 সালে প্রায় 1,27,000 গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত যখন বাজারটি বন্ধ হয়ে যায় সে কারণে এই বছর জানুয়ারি থেকে মাত্র 302 জন শ্রমিক গিয়েছেন, সেটাও জানুয়ারি মাসে। এবং সার্বিকভাবে ওমান যদিও বাংলাদেশের বৈদেশিক শ্রম বাজারের প্রায় 13%, কিন্তু এই বছরের হিসেব নিলে মাত্র 0.06% শ্রমিক যেতে পেরেছেন। সুতরাং আমাদের জন্য অবশ্যই এই খুলে দেওয়ার বিষয়টি খুবই ইতিবাচক এবং নতুন করে যে 12টি ক্যাটাগরির কথা তারা বলছেন এটিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এবং বিশেষ করে আমি বরঞ্চ ইতিবাচকভাবে দেখব এই ধরনের স্পেশালাইজড মার্কেট আমাদের প্রয়োজন।
আমাদের নন স্কিল লেবার প্রচুর যান, অন্যান্য দেশে যান, সব বাজারই আমাদের নন স্কিল ওয়ার্কার পাঠানোর জন্য ওপেন করে দিলে যেটা হয় যে স্কিল ওয়ার্কাররা যারা দেশে কাজ পাচ্ছেন না তারা কিন্তু বাইরে তখন তাদের সুযোগ কমে যায়, কারণ প্রত্যেকটি দেশই আবার তার মতো করে বিভিন্ন দেশ থেকে শ্রমিক আমদানির ক্ষেত্রে তার রিলেটিভলি সে একটা ভারসাম্য বজায় রাখে। সুতরাং সেদিক থেকে যদি আমার নন স্কিল ওয়ার্কার প্রচুর পরিমাণে ওমানে যাবার ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করি বা যেটা আমরা শুনছি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী সেরকম একটি প্রপোজালও রাখতে যাচ্ছেন, আমার কাছে কেন জানি মনে হয় যে এই ধরনের বিশেষায়িত শ্রমিকদের জন্য বা প্রফেশনালসদের জন্য কিছু বাজার থাকার গুরুত্ব রয়েছে। এবং সেটা দেশের ভিতরে যেহেতু জব মার্কেট সেইভাবে বাড়ছে না, পার্টিকুলারলি যে 4-5টা ক্যাটাগরির কথা আপনি বললেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং শিক্ষক, তাদের জন্য এই ধরনের বাজারগুলো আমাদের দেশের এই জব মার্কেটের এই দুরবস্থায় বা ক্রাইসিসের পয়েন্টে সেটা আমাদের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। কোনো আমরা একই সাথে একটু যদি বলি যে ওমানের বাজারটি আমাদের জন্য সম্ভাবনাময়, যেটি আপনি বলছিলেন, এটা নিশ্চয়ই আমাদের জন্য ইতিবাচক খবর। কিন্তু সার্বিকভাবে আমরা যে সম্ভাবনার কথা বলি, দক্ষ শ্রমিকের কথা বলি, গোটা শ্রমবাজারের কথা যদি বলি, সেখানে আসলে বৈশ্বিক চিত্র তুলনা করলে আমরা এখনও দেখা যাচ্ছে ভারতের থেকে, ভিয়েতনামের থেকে, প্রতিযোগী দেশগুলোর থেকে আমরা অনেক বেশি সংখ্যক লোক পাঠিয়েও কম রেমিটেন্স আহরণ করে যাচ্ছি। সেই জায়গাটি নিয়ে আসলে সরকার কতখানি কাজ করছে বলে আপনার মনে হয়, বা সেই জায়গাটিতে সরকারের রিফর্মসগুলো দেখছেন কিনা? দেখুন, প্রায়শই আমি একটি উদাহরণ দিই যে ফিলিপিন থেকে বাংলাদেশের অর্ধেক শ্রমিক যে থাকে বিদেশে, কিন্তু ফিলিপিন বাংলাদেশের দ্বিগুণ রেমিটেন্স পেয়ে থাকে তার প্রবাসী শ্রমিকদের কাছ থেকে বা প্রফেশনালসদের কাছ থেকে। তার মানে হচ্ছে বাংলাদেশি একজন শ্রমিকের তুলনায় ফিলিপিনের একজন প্রফেশনাল 4 গুণ বেশি আয় করেন। সুতরাং শুধু সংখ্যা পাঠিয়ে আমরা রেমিটেন্স আনা, এটা আমাদের জন্য আগামী দিনের জন্য আসলে সাস্টেইনেবল কোনো মেকানিজম না। আমাদের আগামী দিনের প্রেক্ষাপটে রেমিটেন্স বৃদ্ধিরও প্রয়োজন আছে। সরকার পলিটিক্যালি একটা প্রেসারে থাকেন, লোকাল জব মার্কেটে সকলকে যেহেতু অ্যাকোমোডেট করতে পারেন না, সুতরাং বাইরের মার্কেটগুলোতে যদি 7-8-9 লক্ষ লোক যদি বাইরে চলে যায় বিদেশের মার্কেট, তাহলে সরকারের জন্য একটা প্রেসার কম থাকে, সামাজিক প্রেসার কম থাকে, প্লাস এই শ্রমিকদের উপরে নির্ভরশীল পরিবারগুলোও তখন একটা ভালো জীবনযাপনের সুযোগ পায়। এই কারণে সরকার সংখ্যাটাকে এখনো গুরুত্ব দিচ্ছেন, কিন্তু গুণগত মানসম্পন্নভাবে শ্রমিক পাঠানোর বিষয়টি একেবারেই কিন্তু অন্য আরেকটা ডাইনামিক্স। মনে রাখা দরকার যে নন স্কিল লেবারের মার্কেট এবং স্কিল এবং প্রফেশনালদের মার্কেট কমপ্লিটলি ভিন্ন, এবং ভিন্ন এই অর্থে স্কিল মার্কেটে যেতে হলে আপনার সার্টিফিকেশন, স্ট্যান্ডার্ডস, লাইসেন্স এগুলোর দরকার পড়বে, এবং সেগুলো শুধু আপনার ডাক্তারি লাইসেন্স দিয়ে সেখানে অনেক ক্ষেত্রে কাজ করবে না, আপনার ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট সেখানে কাজ করবে না, কাজ করবে হয়তো আন্তর্জাতিক মানদণ্ডে কোনো ট্রেনিং বা কোনো একটা সার্টিফিকেট এজেন্সির কোনো স্ট্যান্ডার্ড আমরা কমপ্লাই করতে পারছি কিনা। সুতরাং সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে অনুপস্থিত। ফলে আমরা যখনই সার্টিফিকেশন বলি আমরা আমাদের স্ট্যান্ডার্ডগুলোর কথা বলি, আমরা BNQF এর কথা বলি, লোকাল সার্টিফিকেশনগুলো, কিন্তু মনে রাখতে হবে BNQF কেও আবার আন্তর্জাতিক মানদণ্ডে সার্টিফাইড হওয়ার দরকার রয়েছে, যাতে এই সার্টিফিকেটগুলো বাইরে কেউ অ্যাকসেপ্ট করে, অ্যাকনলেজ করে। আমাদের এখানে অনলাইনে একজন মাইক্রোসফটের একটা সার্টিফিকেট আমাদের যে কোনো ইউনিভার্সিটি গ্রাজুয়েট ডিগ্রির সার্টিফিকেটের চেয়ে অনেক মূল্যবান। সুতরাং এই যে আন্তর্জাতিক সার্টিফিকেশন স্ট্যান্ডার্ডগুলো, এগুলোকে কিভাবে আমরা লোকালি ইন্ট্রোডিউস করতে পারি, তাদের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে কিভাবে যেতে পারি, লোকালি এই ধরনের সার্টিফিকেশন কিভাবে তারা পেতে পারে, অনলাইনে কি মেকানিজম হতে পারে, সেটা দরকার আছে। ওই ধরনের সার্টিফিকেট ছাড়া আমাদের ডাক্তারের, ইঞ্জিনিয়ারিং বা টিচারের বা নার্সিংয়ের অনেক সময় আমরা এগুলো বাইরে সেল করতে পারবো না, বা করলেও আমরা অনেক কম পেমেন্টে আমাদের এগুলো করতে পারবো। সেই জায়গাটার ক্ষেত্রে আমার মনে হয় যে এই মুহূর্তে যেহেতু একটা ভালো উদ্যোগ নিচ্ছে, যেমন ক্ষেত্রে ওমানের ক্ষেত্রে যেটা গতকালকে কথা হয়েছে যে একটি টিটিসিকে ডেডিকেটেডলি ওমান মার্কেটের জন্য দিয়ে দেওয়া হবে, আমার মনে হয় এটা একটা ইতিবাচক উদ্যোগ। এরকম করে চিন্তা করতে পারেন সরকারের পক্ষ থেকে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জাপানের জন্য একটা টিটিসি, যেখানে কোরিয়ার জন্য একটা টিটিসি,
অথবা আমার অস্ট্রেলিয়ার জন্য একটা টিটিসি, এরকম করে স্পেশালাইজড মার্কেটগুলোর স্পেশালাইজড প্রফেশনালসদের জন্য কিন্তু আমার এই ধরনের ডেডিকেটেড টিটিসি আমরা দিতে পারি, এবং যেখানে আমরা অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট দেশগুলো তাদের ডেভেলপমেন্ট কোঅপারেশন আন্ডারে ওই টিটিসিগুলোকে তারা তাদের মতো করে ইকুইপমেন্ট দিয়ে, তাদের হিউম্যান রিসোর্স দিয়ে, আমাদের এখানকার লোকাল ট্রেনার্সদেরকে ট্রেন আপ করে এমনভাবে গড়ে তুলবে ওখানকার যে কোনো সার্টিফিকেটকে তারা যাতে তাদের কোনো সার্টিফাইড এজেন্সি দিয়ে অ্যাকনলেজ করে অ্যাক্রিডেটেড করে। এরকম একটা মেকানিজম কিন্তু আমাদের করতে হবে। আমি মনে করি যে ওমানের এই উদ্যোগটির আলোকে অন্যান্য ধরনের দেশগুলোর সঙ্গেও সরকার এরকম উদ্যোগ নিতে পারে, যাতে আমাদের এই স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের বিষয়গুলো যাতে আমরা এড়াতে পারি। নিশ্চয়ই আমরা এখনো আসলে এই জায়গাটিতে আপনি চমৎকারভাবে আসলে যেটি তুলে ধরলেন যে আমরা এখন অনেক পিছিয়ে আছি এই সার্টিফিকেশনের জায়গাটিতে, এবং এই বিশেষায়িত টিটিসি কিন্তু আমাদের একটা বড় ভূমিকা রাখতে পারে বিভিন্ন বাজার ধরবার ক্ষেত্রে, দক্ষ শ্রমিক পাঠাবার ক্ষেত্রে। কিন্তু আমরা কি এখনো আসলে আমাদের হয়রানির জায়গায় যদি বলি, শ্রমিক পাঠানোর ক্ষেত্রে, সেটা যদি বিমানবন্দরের সেবার মানের জায়গা বলি এবং দালালদের খপ্পরের কথা বলি, সেই জায়গাগুলো কোথাও কি মনে হয় যে আপনি গবেষণা করতে গিয়ে যে আগের তুলনায় সেটি কমে এসছে বা সেই দৌরাত্ম্যটা কমে যাচ্ছে, একটু স্মুথ হচ্ছে? দেখুন, আমাদের এই মুহূর্তে বিদেশে শ্রমবাজারে আমাদের এখান থেকে যারা যাচ্ছেন তাদেরকে 80 দশকে একজন শ্রমিকের যাওয়া বা 90 দশক বা 2000 সালের শুরুর দিকে একজন শ্রমিক বিদেশে যেভাবে যেতেন সেই মানদণ্ডে দেখার সুযোগ নেই। আমরা প্রায়শই বলি আগে তো এই সমস্যা ছিল, এখন তো এটা নাই, কিন্তু মনে রাখা দরকার যে এখনকার জব মার্কেট অনেক বেশি, বা যারা বিদেশে যেতে চান বা যাবেন তাদের জন্য অনেক বেশি ডকুমেন্টেড সার্টিফিকেশন এগুলো অনেক বেশি দরকার। মনে রাখা দরকার এই যে ওমান যেমন 96,000 অবৈধ শ্রমিককে মাফ করে দিচ্ছে বা তাদের যে জরিমানা সেটা মাফ করে দিচ্ছে, এটা কিন্তু একেবারেই গ্রেশাস একটা অ্যাটেম্প, এটা জাস্ট সহানুভূতিশীলভাবে এই কাজটা করছে। কিন্তু আগামী দিনে কিন্তু আমাদের এই বিদেশি সাপ্লাই চেনের এই মার্কেটগুলো কিন্তু অর্গানাইজড হতে হবে, যাতে যারা তাদের প্রত্যেকের যেন ডকুমেন্ট থাকে, বিমানবন্দরে তারা যাতে এই সমস্ত ডকুমেন্ট ধরে যেতে পারে, সে ধরনের বিষয়গুলোর দিকে কিন্তু নজর দিতে হবে। অবৈধ বিষয়গুলো কিন্তু আগামীতে আরো জটিল হবে। মনে রাখা দরকার যে সব দেশে এই মুহূর্তে মাইগ্রেন্ট ওয়ার্কার, ওয়ার্ল্ড ওয়াইড এক ধরনের মাইগ্রেন্ট ওয়ার্কারের প্রেশার তৈরি হয়েছে, এবং সেই প্রেশারে কিন্তু প্রত্যেকটি দেশই এখন ডকুমেন্টেড লোক ছাড়া কাউকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। সুতরাং ফুল সাপ্লাই চেইনগুলোকে কিভাবে ট্রান্সপারেন্ট করা যায়, ডিজিটালাইজড করা যায়, এখানে যাতে ইললিগাল কোনো ধরনের মানে যারা বিদেশে লোক পাঠান তারা যাতে জড়িত না হতে পারেন, তাদের প্রত্যেকের সার্টিফিকেশন লাইসেন্সিং যেন ঠিক থাকে, পুলিশের কার্যক্রম যেন স্বচ্ছ হয়, এই বিষয়গুলো আগামী দিনে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। জি, খন্দকার গোলাম আযম, অনেক ধন্যবাদ জানাই। আপনি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আসলে অনেকগুলো বিষয় আসলে তুলে ধরেছেন। আমরা আজকের এই আলোচনায় আপনাকে পেয়েছি, আবারও পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ভালো থাকবেন এবং আবারও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন খন্দকার গোলাম আযম, কথা বলছিলেন শ্রমবাজার পরিস্থিতি নিয়ে। নিটোল টাটা বিজনেস আওয়ারে আমরা সময় হলে একটা বিরতি নেব, ফিরবো শেয়ার বাজার আপডেট এবং অন্যান্য সংবাদ নিয়ে। আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত নিটোল টাটা বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। রপ্তানি আইনে ইপিবির তথ্যে গড়মিলের কারণে মাথাপিছু আয় ও জিডিপির পরিমাণ কমবে বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বলেন, সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজন নির্ভুল পরিসংখ্যান। পরিসংখ্যানের সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। কিছু আমাদের ক্যাপাসিটি বিল্ডিং আছে যেটা তারা সহায়তা করেছেন, এবং এটাকে আমরা সফল মনে করে আমরা তাদেরকে বলছি যে আমাদের এই ধরনের আরও একটা আমরা ব্যবস্থা করতে পারি, আর একটা ফেজ 2 করতে পারি, তাহলে আমাদের এই যে ক্যাপাসিটি বিল্ডিংটা সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। এইসব বিষয়ে আলোচনা হয়েছে। এগুলো মোটামুটি ভাষা বিষয়ে আলোচনা, এখানে কোনো চূড়ান্ত কোনো বিষয়ে আলোচনা হয় নাই। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর। গতকালকের 1000 কোটি টাকার লেনদেন ছাড়ানোর পর আজকে কিন্তু দেখছি বাজার কিছুটা কারেকশন হয়েছে, অর্থাৎ সূচক আজকে কমতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। আমরা যদি লক্ষ্য করি, ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স আজকে কিন্তু 19 পয়েন্ট বেলা 1:30 নাগাদ কমে গেছে।
এবং সরিয়া সূচক সেটিও কিন্তু 5 পয়েন্ট কমেছে এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত সূচক DS30 সেটিও 3 পয়েন্ট কমেছে এবং সার্বিকভাবে লেনদেন আজকে আমরা দেখছি লেনদেন একেবারে কম নয়, 779 কোটি টাকার লেনদেন কিন্তু এখন পর্যন্ত হয়েছে এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে 116টির দর বেড়েছে, 240টির দর কমেছে, বেশিরভাগই কমেছে আজকে এবং 36টির দর অপরিবর্তিত রয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে 2 মাস পর কিন্তু 1000 কোটি টাকার লেনদেন আসলে ছাড়িয়ে গিয়েছিল এবং সূচকের বড় ধরনের উত্থান। তো এই ছিল মোটা দাগে আজকের পুঁজিবাজার পরিস্থিতি। এরপর আমরা মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো। মুদ্রার প্রধান মুদ্রার বিনিময় মূল্য শুরুতেই মার্কিন ডলার আনুষ্ঠানিক দর নির্ধারণের পর থেকে আমরা দেখছি 117 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 118 টাকা, ইউরো 125 টাকা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 131 টাকা। সোনালী ব্যাংকে আজকে পাউন্ড কেনা হচ্ছে 144 টাকায়, 150 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কেনা হচ্ছে, 17 টাকায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়াল 27 টাকায় কেনা হচ্ছে, 30 টাকা 10 পয়সায় বিক্রি করা হচ্ছে এবং ভারতীয় রুপি রয়েছে 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, 1 টাকা 45 পয়সায় বিক্রি করা হচ্ছে। মুদ্রার পর আমরা স্বর্ণের বাজার জানাবো। স্বর্ণের বাজার 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ সেটি এখন 1,18,891 টাকা প্রতি ভরি, অর্থাৎ প্রায় 1,19,000 টাকা। কিন্তু 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,13,000 টাকা প্রতি ভরি এবং 18 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 97,000 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণ যেটি রয়েছে সেটিও কিন্তু এখন 80,000 টাকা প্রতি ভরি। 1 ভরি সমান 11.664 গ্রাম হিসেবে কিন্তু এখানে দাম দেখানো হয়েছে। স্বর্ণের পর আমরা রূপার দাম দেখে নেব। রূপার দাম কিন্তু অপরিবর্তিতই রয়েছে অনেক দিন ধরে। 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি কিনতে হলে আপনার খরচ পড়বে এখন 2,098 টাকা প্রতি ভরি এবং 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,005 টাকা। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 1,714 টাকা এবং সনাতন যে রূপা রয়েছে সেটিতে খরচ পড়বে 1,282 টাকা। দর্শক, এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট, সবশেষ দরদাম। নিটোলটাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতির। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথেই থাকবেন। দর্শক, আবার স্বাগত নিটোলটাটা বিজনেস আওয়ারে। প্রশাসকের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কর্মীরা বলছেন, প্রশাসক কোম্পানিটির আর্থিক অবস্থা সুসংহত করা সহ অনিয়ম বন্ধ করার কথা থাকলেও কর্মীদের নামে মামলা করানোর চেষ্টা সহ আরও নানা অনিয়মের অভিযোগ আছে। তাই বুধবারও কর্মবিরতি পালন করেছেন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স। দর্শক, এই ছিল নিটোলটাটা বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।